যে চায়নার সাথে আজকে এক টেবিলে বা এক মঞ্চে যাওয়ার যে মানে আলোচনাগুলো যেগুলো শুরু হয়েছে বা হচ্ছেও, তার কারণ কিন্তু একমাত্র আমেরিকা এটা নয়। তার কারণ এটাও যে ভারতও চাইছে কোথাও গিয়ে চায়নার সাথে ব্যবসায়িক সম্পর্কটা আরো ভালো করা। চায়নাও কোথাও গিয়ে মনে হচ্ছে ভারতকে যদি ব্যবহার করে বা ভারতের ইমেজকে যদি ব্যবহার করে আমার ব্যবসায়িক স্টেবিলিটিটা বাড়াতে পারি। কারণ আলটিমেটলি দেখুন, যারা কথা বলছে তারা কারা? তারা হচ্ছে মানুষের ভোটে বা মানুষের ম্যান্ডেটে পদ পাওয়া কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব। খুব গ্রাউন্ড লেভেলে ভাবুন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? তো এই যে মানুষজনগুলো আছে, এরা সেই পদে যাওয়ার পিছনে কারণ কিন্তু মানুষের ভোট বা মানুষের ম্যান্ডেট। মানুষের ম্যান্ডেট কিন্তু পারসেপশন নির্ভরশীল। মানুষ যদি এটা দেখে যে এই মানুষটাকে ভোট দিলে এই মানুষটা যে বিচারধারায় দেশটাকে চালিত করে সেটা আমার কাছে ভীষণ বেশি গ্রহণযোগ্য, তার কারণ তাহলে মূল্য বৃদ্ধি কমে, তাহলে আমি ব্যবসা করার সুযোগ অনেক আমার বাড়ে, তাহলে আমার চাকরি বাকরি পাওয়ার সুযোগ বাড়ে, আমার বিদেশ যাত্রা অনেক কম টাকায় করতে পারি, তখন মানুষ কোথাও গিয়ে মনে করে যে হ্যাঁ তার মানে এই গভর্নমেন্টটাকেই রাখাই ভালো। সুতরাং এই রিপ্রেজেন্টেশন প্রসেসটা যেটা আছে, এই আন্ডারস্ট্যান্ডিং অফ রিপ্রেজেন্টেশন, এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থেকেই আসে, ভাবনা চিন্তার মধ্যে থেকেই জেনারেট করে। এবং এই ভাবনা চিন্তার গুলো রিফ্লেকশনই হচ্ছে এই ধরনের কনক্লেভ বা এই ধরনের রাউন্ড টেবিল। তার কারণটা হচ্ছে একে অপরকে বোঝাবার চেষ্টা করছে কে কার মানে ফাঁক ফোকর গুলো ভরাট করে দিতে পারবে, কে কাকে কিভাবে ব্যবসায়িক সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, কে কার কতটা চ্যালেঞ্জ কমিয়ে নিতে পারবে, এবং অ্যাজ এ হোল অ্যাজ এ কমিউনিটি কি করে দুটো দেশই গ্রো করতে পারবে। সুতরাং ইভেন স্টিভেন রিলেশন এবং স্টেবিলিটি যে কথাটা বারংবার দুপক্ষ থেকেই ব্যবহৃত হচ্ছে, সেটা এ কারণেই হচ্ছে কারণ দুজনেই চায় দুজনের ইকোনমি গ্রো করুক, যাতে করে অ্যাজ এ হোল দুজনেই বেনিফিটেড হোক। দুজনে বেনিফিটেড হওয়া মানে তার সাথে অ্যালাইড দেশগুলো বেনিফিটেড হবে, অ্যালাইড দেশগুলো বেনিফিটেড হওয়া মানে একটা কন্টিনেন্ট বেনিফিটেড হবে, একটা কন্টিনেন্ট বেনিফিট হওয়া মানে তার ইন্টারকন্টিনেন্টাল রিলেশনস বেনিফিট হবে, একটা ইন্টারকন্টিনেন্টাল রিলেশন বেনিফিট হওয়া মানে একটা গ্লোবের একটা অংশ সেটা বেনিফিটেড হবে। সুতরাং এই ছোট ছোট ঘটনা অনেক কিছু ফিউচারকে নির্ধারণ করে। সেই ফিউচারকে নির্ধারণ করানোর রাস্তার জন্যেই আমি আজকের ডেটে বলছি, চায়না আগে কি করেছে, চায়না পরে কি করবে, সেটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত। তার কারণ এখন আমাদের যেমন চায়নাকে নিয়ে চলাটা ডিমান্ড অফ দি আওয়ার, তেমনি চায়নারও আমাদের সাথে চলাটা ইজ দি ডিমান্ড অফ দি আওয়ার। যেমন আমাদের চায়নাকে প্রয়োজন আছে, চায়নারও আমাদেরকে প্রয়োজন আছে। শুভাশিস, এই যে বৈঠকটা হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে জিনপিং এর, এই বৈঠকটা কি শুধুমাত্র ভারত আর চীনের মাঝামাঝি একটি বৈঠক, নাকি এর নেপথ্যে যে আসপেক্টটা সেখানে ব্রিক্স রয়েছে বা আরো বৃহত্তর আসপেক্ট রয়েছে? আপনার কি মত? না দেখো, এবার সেই সম্পর্কের কথায় যেটা দিয়ে শুরু করলে, যে কোনো সম্পর্ক তো স্যাট করে কেউ মানে পড়ে যায় এরকম ব্যাপার না। এটা লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে কোনো কনসেপ্ট ডিপ্লোমেসিতে নেই। সুতরাং এটা আস্তে 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 গ্রো করে। এসসিও আগের সামিট গুলোতেও প্রচুর ওপেন এন্ড ডিসকাশন হয়েছে, তারপরে এমনও বহু ডিসকাশন হয়েছে যেখানে বিআরআই তে ডিসকাশন হয়েছে, এমনকি বিমস্টেকেও হাজার প্রলোভন থাকলেও আমাদের ইন্ডিয়ার তরফ থেকে কোনো খুব নেগেটিভ কিছু স্টেটমেন্ট চায়নার এগেনস্টে করা হয়নি। সুতরাং সবাই এমন একটা পর্যায়ের মধ্যে দিয়ে চলছে যে সবাই জানে যে কার কিভাবে কিরকম এনগেজমেন্টে যেতে গেলে তার পক্ষে সেটা সুবিধাজনক। সুতরাং এই যে একটা কনসেপচুয়াল স্ট্যাটাস তৈরি করার চেষ্টা বা একটা হোলসাম স্ট্যাটাস তৈরি করার চেষ্টা, সেই হোলসাম স্ট্যাটাসটা সবসময় বলতে পারেন যে মানে একটা সাময়িকতা তার মধ্যে থাকবেই, সাময়িকতাটাকে অগ্রাহ্য করলে চলবে না, সাময়িকতা থাকবেই, কিন্তু সাময়িকতার থেকে ফিউচারিস্টিক আন্ডারস্ট্যান্ডিং এর দিকে ভাবনা চিন্তা করেই সবাই এগোতে চাইবে। এবং তারা নিজের নিজের পদক্ষেপগুলো, নিজের নিজের পয়েন্টার্স গুলো দুটো দেশই জানে কি কি ব্যাপারে আলোচনা করা আবশ্যক, কি কি ব্যাপারে আলোচনা করা ইজ প্রায়োরিটি 1, কি কি ব্যাপারে আলোচনা করা ইজ প্রায়োরিটি 2, এরকম প্রায়োরিটি ভাগ করা থাকে। কোন কোন প্রায়োরিটিতে একটা ডিপ্লোম্যাটিক মিটিং এ কোন কোন প্রায়োরিটির পয়েন্টার গুলো আমরা গেইন করব বা জিততে হবেই আমাদের নেগোসিয়েশনে, সেটা আমাদের অন টেবিল রেডি থাকে, মানে যারা নেগোসিয়েট করছেন।
তারপরে এরকম থাকে যে কোন কোন পয়েন্টগুলোতে আমরা টলারেন্সে যেতে পারবো, মানে তুমি বললে 100 টাকা, আমি বললাম 150 টাকা, এবং দুজন মিলে 135 টাকা জিনিসটা বিক্রি হলো। তো এই যে নেগোসিয়েশন করার যে উইন্ডোটা, এটাকে টলারেন্স বলে। এই ডিপ্লোম্যাটিক টলারেন্স বা সেইগুলোকে কতটা আমরা টলারেন্সে যেতে পারবো। এই যে বিভিন্ন লোক, তোমাদের টিভিতেই দেখা যাচ্ছে যে বিভিন্ন লোক লিখছে, এরা যে লিখছে, এরা কি লিখছে, এরা বিভিন্ন পয়েন্টস লিখছে, যে পয়েন্টস গুলো নিয়ে হয়তো আগামী দিনে তাদের নিজেদের মধ্যে পর্যালোচনা করাটা খুব প্রয়োজনীয়। ঠিক আছে, এই যে লিখছে সেখানে হয়তো পয়েন্টার্স বার করার চেষ্টা করছে যে কি কি ইন্ডিকেশন ভারতবর্ষ দেওয়ার চেষ্টা করছে। সো অ্যাজ এ হোল এই প্রতিটা জিনিস বোঝাচ্ছে যে একে অপরের সাথে তারা কথা বলতে আগ্রহী, একে অপরের সাথে এগোতে আগ্রহী, একে অপরের সাথে বাণিজ্যিক সম্পর্কটা করতে আগ্রহী। যখন এই সম্পর্কের কথা হচ্ছে তখন ভারতের সম্পর্ক পাকিস্তানের সঙ্গে খুব একটা ভালো জায়গায় নেই, কারণ আমরা দেখলাম যে কিভাবে পাকিরা বেইমানি করে ভারতকে বারবার টার্গেট করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এসিও সামিটে তো পাকিস্তানও থাকবে, ভারত সেই বিষয়টাকে কিভাবে দেখছে? দেখো, আমার এক গুরু আমাকে একটা কথা বলেছিলেন, লাইনটা আমি আজও ভুলি না। সেটা হলো, কূটনীতিতে চেবাবার আগে গিলতে শেখার অভ্যেসটা করো, সেটা কাজে লাগবে বেশি। কথাটা হলো যে অনেক সময় অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে যায়, মানে এরকমও তো হয় যে যে আত্মীয়কে তুমি একদম পছন্দ করো না, দু চোখকে দেখতে পাও না, তাকে বিয়ে বাড়িতে দেখলে পায়ে হাত দিয়ে নমস্কার করতে হয়, মানে গুরুজনকে। আবার এরকম অনেক আত্মীয় আছে, তাকে দেখে তোমাকে হ্যান্ডশেক করতে তুমি বাধ্য হবে। তার কারণটা আছে, তুমি জানো এখানে আমি অভদ্রতা যদি করি, লোকে আমাকে নিয়ে আলোচনা করবে যে এই ছেলেটা অভদ্র, যেখানেই যায় ঝামেলা করে। ঠিক আছে, সেটা যখন আমি করব না, খুব সাধারণ ভাষায় আমাকে বুঝতে হবে, ইন্ডিয়া এটা কিন্তু খুব কমপ্লিকেটেড একটা সিনারিও, যেটা আমি বোঝাচ্ছি, এটা খুব মনোযোগ দিয়ে বোঝাটা প্রয়োজনীয়। ইন্ডিয়া পাকিস্তানের ইন্টারিম কোনো চুক্তি বা ইন্টারিম কোনো ঝামেলা বলে কোনো কনসেপ্ট নেই। ইন্ডিয়া পাকিস্তানের যে ঝামেলাটা চলছে সেটা এতদিন ধরে চলছে, যেটা গোটা বিশ্ব তার ব্যাপারে ইন্টিমেটেড অলরেডি। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ বলো, যে বর্ডার লাইন ডিফারেন্সেস বলো, যে আইডিওলজিক্যাল ডিফারেন্সেস বলো, যে ডায়লগ ওয়াইজ ডিফারেন্সেস বলো, এই ডিফারেন্সেস গুলো কিন্তু দীর্ঘস্থায়ী, বহুদিন ধরে চলছে, আমাদের জন্মের আগে থেকে চলছে। এই জিনিসগুলো ইন্ডিয়া পাকিস্তানের সাথে বরাবরই 1:1 সলভ করার চেষ্টা করেছে, উইদাউট এনি থার্ড পার্টি ইন্টারফারেন্স। থার্ড পার্টি যদি এই কথাগুলোর মধ্যে কখনো কেউ নাক গলিয়ে থাকে, সেটা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে পাকিস্তানের বদান্যতাতেই হয়েছে। ইন্ডিয়া কোনোদিন কোনো থার্ড পার্টিকে বলেনি যে ইন্ডিয়া পাকিস্তান ঝামেলার মধ্যে নাক গলা। সুতরাং ইন্ডিয়া পাকিস্তানের যে কনসেপচুয়াল ডিফারেন্স বা ইন্ডিয়া পাকিস্তানের যে আইডিওলজিক্যাল কন্টেস্ট, সেই কন্টেস্টটা কিন্তু থাকবে, কিন্তু সেই কন্টেস্টটা শুধু দুজনের মধ্যেই থাকবে, এটা হচ্ছে ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস। ঠিক আছে, কিন্তু যখন আমি একটা থার্ড পোডিয়ামে গিয়ে বসলাম, সেখানে ইন্ডিয়া পাকিস্তানকে ক্রিটিসাইজ করতে পারে, যখন দুজনে ডায়লগে ইন্ডালজ হবে।